Yes. Okay. Bipasa, introduce yourself. স্যার, আমার নাম বিপাশা মণ্ডল। আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহর থেকে এসেছি। আমি 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে স্যার উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2015 সালে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করি। তারপর আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করি। তারপর 2023 সালের আগস্ট মাস থেকে পিএইচই আরসিএফএ ডিভিশন 1 এ আন্ডার ওয়েবেল সাপোর্টের আন্ডারে অ্যাজ এ কন্ট্রাকচুয়াল জেই হিসেবে কাজ করছি। হ্যাঁ, তো আমাকে একটু ভেঙে ভেঙে বলো যে তুমি আসানসোলে কতদিন কাজ করেছিলে, তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা সম্পর্কে একটু বলো। আসানসোলে কবে জয়েন করেছো? ওকে স্যার, আমি আসানসোলে জয়েন করেছি 2018 সালের এপ্রিল মাসে। আচ্ছা, কতদিন অবধি ছিলে সেখানে? 2023 সালের ওই জুলাই অবধি স্যার, আগস্ট অবধি। আচ্ছা, মানে মোটামুটি ওখানে 4-5 বছর কাজ করেছো। 5.5 বছর। আচ্ছা, তারপরে তুমি এখন ওয়েবেলের আন্ডারে রয়েছো। হ্যাঁ স্যার, পিএইচই। ওকে, তো ঠিক আছে। তো তুমি যখন আসানসোলে কাজ করতে, আসানসোলে কি ওটা কি আসানসোল মিউনিসিপ্যালিটি ছিল নাকি আড্ডার আন্ডারে ছিল? না স্যার, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ছিল। ওকে, ওকে। তো সেখানে যখন তুমি কাজ করতে, তো তোমার সেখানে কি কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি কি ছিল? স্যার, আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ছিল স্যার অ্যাজ এ এক্সিকিউশন অফ ওয়ার্ক। তাছাড়াও স্যার আমি বিলিংও করতাম এবং এস্টিমেটও করতাম। আচ্ছা, মানে সমস্ত কিছুই দেখতে, এক্সিকিউশন, বিলিং, সব হ্যাঁ, কিছুই। কি করতাম। ধরনের কাজ হ্যাঁ, হতো ওখানে? স্যার, ওখানে মেইনলি যেটা কর্পোরেশনে হয়ে থাকে স্মল স্কেলের রোড, মানে আর লো ভলিউমের, তারপর ছোট ছোট বিল্ডিং যেমন কমিউনিটি সেন্টার যেগুলো বলে, সেই টাইপের ড্রেন হতো, এইসব টাইপের কাজ হতো। আচ্ছা, মানে তুমি রোডেরও কাজ দেখেছো, বিল্ডিং এরও কাজ দেখেছো, আর ড্রেন তো পার্ট অফ ড্রেন। জব। হ্যাঁ, তো রোডের বলতে কি ফ্লেক্সিবল পেভমেন্ট, রিজিড পেভমেন্ট হতো নাকি নর্মাল এমনি রুরাল রোডস? রুরাল রোড স্যার, কর্পোরেশনে তো ইভেন বিটি রোড হতো, মানে যেটা বিটুমিনাস রোড, বাট ওই হাই ট্রাফিক ভলিউমের রোড হতো না স্যার। আচ্ছা, নর্মাল মানে বিএম ওটাকে করে আমরা কি পেভিং করে ফ্লেক্সিবল ফিরতো। পেভমেন্ট বলতে পারবো না, তাই তো? হ্যাঁ স্যার, বলতেই পারবো। বলতে পারবো, মানে সেখানে তুমি কি আলাদা করে বেস, সাব বেস এরকম জিনিস দেখতে পেতে? না স্যার, আমাদের মেনলি তো কর্পোরেশন এলাকায় প্যাচিং ওয়ার্কটা বেশি হতো, মানে রোড খারাপ হয়ে গেছে তার উপরে একটা বিএম এর আচ্ছা, আচ্ছা। লেয়ার মানে দিয়ে ট্রিটমেন্ট তারপরে ওয়ার্ক পিভিসি। আর কি, বেশ ম্যাক্সিমামটা হ্যাঁ। ট্রিটমেন্ট ওয়ার্কের উপর কাজ হতো। আচ্ছা, হ্যাঁ এখানে স্যার। তারপরে তুমি 2023 থেকে জয়েন করছো পিএইচই তে। ইয়েস স্যার। এখানে কিরকম কি ওয়ার্ক রেসপন্সিবিলিটিস রয়েছে তোমার? স্যার, এখানেও মেনলি এক্সিকিউশন অফ ওয়ার্কটাই আমার বেশি আছে, তার মধ্যেও স্যার আমি এস্টিমেটিংও করি এবং বিলিংও করি বাই ইউএমবি। আচ্ছা, কিসের কিরকম কি ধরনের এস্টিমেশন করতে হয়? স্যার, এখানে মেনলি আমাদের ডিপিআর বেস জব হয়, কিন্তু তারপরেও স্যার আমাদের কিছু ওয়ার্ক করতে গিয়ে কিছু জায়গায় কিছু ইন্টারকানেকশন, কোনো জায়গায় কোনো হয়তো এক্সট্রা একটা সেপারেট জোন করতে হচ্ছে যেখানে টেল এন্ডে জল পৌঁছাচ্ছে না। তো সেখানে একটা টিউবওয়েল করে পাম্প হাউস করে তার সাথে কানেকশন করে দেওয়া, এই ব্যাপারগুলো স্যার ছোটখাটো এস্টিমেট আমাদেরকে করতে হয়। আচ্ছা, এই যে কোনো একটা ওয়ার্ক অলরেডি দিয়ে দেওয়ার পর বা ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়ার পর তারপরে এক্সট্রা করে কোনো জব যদি এস্টিমেশন করে অ্যাড করতে হয়, সেই এস্টিমেশনটাকে কি এস্টিমেশন বলে বলো তো? সাপ্লিমেন্টারি এস্টিমেট। সাপ্লিমেন্টারি বলে না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আরেকটা আমাকে এখানে অ্যান্সার দাও যে এস্টিমেশন জেনারেলি কত রকমের হতে পারে? স্যার, এস্টিমেশন জেনারেলি 2 টাইপস এরই হয়। একটা ডিটেইল এস্টিমেট হয়, একটা প্রিলিমিনারি বা রাফ এস্টিমেট যেটা বলে সেটা হয়। আচ্ছা, তো এস্টিমেশনের জন্য কি কি জিনিস রিকোয়ার্ড বলো তো? একটা এস্টিমেট করতে গেলে কি কি জিনিসের রিকোয়ারমেন্ট হয়? স্যার, ফার্স্ট অফ অল মানে আমাদেরকে ডাটা এস্টিমেট আর কি, করতে হ্যাঁ, হবে। কোন কোন ডাটাগুলোর? হ্যাঁ,
স্যার প্রথমে আমাদেরকে সাইট ভিজিট করে যে ওই সাইটে কি কাজ হবে তার একটা অ্যাপ্রক্স মানে মেজারমেন্ট নিয়ে আসা, তারপর স্যার সেই ওয়াইজ স্পেসিফিক ড্রয়িং নেওয়া, এবং ড্রয়িং করা বা যদি ড্রয়িং থাকে সেই ড্রয়িং ওয়াইজ আমাদেরকে কাজ করা, তারপর স্যার তার এবং কোন শিডিউলের আন্ডারে আমরা এটাকে করব, পিএইচডি এসওআর কি পিডাব্লিউডি এসওআর, সেই এসওআর থেকে আমাদেরকে সেই আইটেমের উপরে তার স্পেসিফিক রেটটা নেওয়া। এইভাবেই স্যার আমাদের এস্টিমেট করতে হয়। আচ্ছা, তোমরা পিডাব্লিউডি এসওআর দিয়ে কাজ করো, তাই তো? পিডাব্লিউডি পিএইচডি দুটোই করি। আচ্ছা, তো এই ট্রেডিশনাল ব্রিকের একটা সাইজ দেয়া রয়েছে অ্যাজ পার পিডাব্লিউডি, তো তার সাইজটা কত বলো তো? 248 ইন্টু 127 ইন্টু 75 72 ঠিক বললে? হ্যাঁ স্যার, ঠিকই তো বললাম, মানে 248 তুমি 107। তুমি দেখেছো, মানে জানো ব্যাপারটা সম্পর্কে, নাকি হ্যাঁ গেস স্যার, করছো? আমাদের আমাদের পিডাব্লিউডির শিডিউলে স্যার এমএম এ দেওয়া নেই, ওখানে ইঞ্চিতে দেওয়া আছে। 9.3/4 ইঞ্চ, 5/3/4 ইঞ্চ, আর 3/3/4 ইঞ্চ, এরকম ভাবে করা আছে স্যার, দেওয়া আছে। আচ্ছা, তো তুমি তার কনভার্সনটা ঠিকঠাক করতে পারলে? 75 না 72 সেটাও একটু গোলমাল হলো, 127 না 121? হ্যাঁ স্যার, আমি উইথ মোটার আর মোটার মিলিয়ে হয়তো বলে ফেললাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুম। তো তুমি এক অলরেডি তো আসানসোলে কাজ করেছো, অলরেডি পিএইচই এর আন্ডারে কাজ করছো, তো তুমি হঠাৎ করে ডাব্লিউবিপিএসসি জেইতে আসতে চাইছো কেন? স্যার আমি আসানসোল কর্পোরেশনেও অ্যাজ এ কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করতাম, এবং এখানেও স্যার আমি ওয়েবেল সাপোর্টের আন্ডারে অ্যাজ এ কন্ট্রাক্ট বেসিসেই কাজ করি। তো এইখানে আমি স্যার পিএসসির মাধ্যমে আমি হয়তো একটা পার্মানেন্ট সুযোগ পাবো, যেটা আমার কোনো কন্টিনিউয়েশনের ব্যাপার থাকবে না, সেই জন্য স্যার আমি এই পিএসসির দ্বারা এই জবটা করতে চাইছি। আচ্ছা, ধরো কোনো কারণবশত এরকম হলো যে তুমি এই পিএসসির জবটা পেলে না, বা কোনো কারণবশত কেটে গেল তোমার, তো হুম। সেক্ষেত্রে তোমার মানে ফিউচার তুমি কিভাবে দেখছো? তোমার ফিউচার তুমি কিভাবে দেখছো, যে কি পরবর্তী চিন্তা ভাবনা কি, পরবর্তী ক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে এস্টাবলিশ করবে? স্যার আমি এখন ওয়েবেল সাপোর্টের আন্ডারে কাজ করছি। আমার 2025-এর ডিসেম্বর অবধি আমার কন্টিনিউয়েশন আছে। তারপর যদি স্যার ওয়েবেল আমাকে রিজাইন দেয়, তাহলে স্যার আমি এবং আমি এখনো অবধি স্যার কন্টিনিউ পড়াশোনার মধ্যেও আছি। নেক্সট আমার টার্গেট হচ্ছে স্যার আমার ওয়েবেলের পর আমি আবার অন্য কোনো জায়গায় জবের চেষ্টা করব। আর স্যার আমি এই পড়াশোনাটা তো চালিয়ে যাচ্ছি, কারণ আমার টার্গেট হলো একটা গভর্নমেন্ট পার্মানেন্ট জবের। তো সেটা আমি চেষ্টা করে যাচ্ছি, এবং তার মাঝে স্যার আমি কাজ করার চেষ্টা করছি। মানে হাল ছাড়বে না, তাই তো? নাকি এখানেই হাল ছেড়ে দেবে? না স্যার, হাল আমি ছাড়তে চাই না, তার জন্য আমি এতদিন ধরে একই লাইনে আছি স্যার। আচ্ছা, আচ্ছা, ইটস ইটস গুড। আচ্ছা, তুমি পিএসসি তে কোন কোন ডিপার্টমেন্টে আসতে চাইছো? কোন ডিপার্টমেন্টে আসতে চাইছো? স্যার আমার পিএসসি তে আমি সব ডিপার্টমেন্টকেই চুজ করেছি, বাট নাম্বারিং হিসাবে স্যার আমি প্রথমে পিডাব্লিউডি কে রেখেছি, সেকেন্ডে স্যার ইউডিএমএ কে রেখেছি, থার্ডে স্যার পিএইচই কে রেখেছি, ফোর্থে ব্যাস, পিএনআরটি কে ব্যাস, ব্যাস, রেখেছি। ব্যাস, ব্যাস, অতটাই যথেষ্ট, প্রথম তিনটেই যথেষ্ট। তো পিডাব্লিউডি তে যেতে চাইছো কেন? হঠাৎ করে পিএইচই তে রয়েছো, পিএইচির কাজ দেখছো, হঠাৎ করে পিডাব্লিউডি যেতে চাইছো? স্যার আমার এরকম কোনো যেতে চাইছি ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে স্যার আমি পিডাব্লিউডি কে মানে একটা ভালো লাগার বিষয় মনে করি, এবং আমি পাস করার পর থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক অনেক কিছু জেনেছি। এবং আমি মনে করি স্যার এই পরীক্ষার মাধ্যমে আমি একটা সুযোগ পাচ্ছি, যেখানে আমি আমার স্বপ্ন বা আমার ইচ্ছাটাকে বাস্তবায়িত করতে পারবো। তো সেই জন্য স্যার আমি প্রথম চয়েসটা পিডাব্লিউডি রেখেছি, এবং বাকি দুটো ডিপার্টমেন্টেও আমি কাজ করার সুযোগ হয়েছে আমার জীবনে। তো তার জন্য আমি প্রথম, তারপর দুটো ডিপার্টমেন্টকে আমি তারপরে রেখেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি পিএইচই তে তো কাজ করছো, তো কি টিউবওয়েলের কাজ দেখেছো? টিউবওয়েল। হ্যাঁ স্যার, আমি দেখেছি। আচ্ছা, ইলেকট্রো লগিং বলে একটা টেস্ট হয়, জানো? হ্যাঁ স্যার। এই টেস্টটা কেন করা হয় বলো তো? স্যার এই আমরা টেস্টটা স্ট্রাটা কেন করা চার্টার, হয় আর কখন করা হয়?
ওকে স্যার। স্যার এই ইলেক্ট্রোলগিং টেস্টটা করা হয় স্ট্রাটা চার্ট, মানে আমরা টিউবওয়েল বোরিং করার পর আমরা কোন লেয়ারে স্টেনার প্রোভাইড করব, সেই লেয়ারটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা করে থাকি ইলেক্ট্রোলগিং। স্যার আগেকার দিনে এটা ওখানকার মানে বোরিং করার সময় সেখানে স্যাম্পেল কালেক্ট করেও করা হতো, বাট নাওএডেজ এটা একটা ইলেক্ট্রোলগিং এর মাধ্যমে আমরা এটা করতে পারি, তাতে বেটার রেজাল্ট পাবো। আর করা হয় স্যার আফটার বোরিং, আমরা লোয়ারিং এর আগে স্যার এই ইলেক্ট্রোলগিং করে থাকি। যে এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, আশা করি তোমরা জেনে থাকবে, সেটা হচ্ছে যে PQWT। তো এটা আমরা কেন করি বলো তো, PQWT? PQWT, স্যার আমার জানা নেই। PQWT হয়তো জানি, ফুল ফর্মটা হয়তো জানি না আমি। প্রোটন কোয়ান্টিটি ওয়াটার ডিটেক্টর। স্যার আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে আরেকটা কথা বলো, ধরো কোনো একটা টিউবওয়েলে তুমি যাচ্ছ, যেতে 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 ধরো হচ্ছে প্রায় অনেক ডেপথই তুমি চলে গেছো, অনেকটাই ডেপথ চলে গেছো। অনেকটা ডেপথ চলে যাওয়ার পরে মাঝের দুটো লেয়ারে হয়তো তুমি জল পেয়েছিলে, কোনো একটা জায়গাতে 100 ফুট নিচে হয়তো ধরো জল পেয়েছিলে, বা 150 ফুটে যে আরেকবার জল পেয়েছিলে। এরপরে কোনো একটা জায়গাতে যে মোটা বালি উঠছে, মোটা দানাদার বালি উঠছে। তো এটা হুম। দেখে তুমি কি আইডিয়া করবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার? প্রথমে জল পেয়েছি তারপর বালি উঠছে? হ্যাঁ। স্যার প্রথমে জল পেয়েছি মানে স্যার ওটা আনকনফাইন্ড লেয়ার, কনফাইন্ড লেয়ার নয় আশা করি, ওটা হচ্ছে আমাদের নর্মাল গ্রাউন্ড ওয়াটার লেভেল। আমরা স্যার ডিপ টিউবওয়েল করি, তো আমরা কনফাইন্ড লেয়ারের পর যেখানে জল পাবো আমরা সেখানে স্টেনার প্রোভাইড করব। আর স্যার মোটা বালি উঠছে মানে স্যার আমাদের ওখানে আশা করি লেয়ার ভালো আছে, তার জন্যই ওই জায়গাটা আমরা চুজ করব। ওকে, ওকে, ওকে। আচ্ছা, পাইপ লেইং এর কাজও দেখছো, তাই তো? হ্যাঁ স্যার। তো জেনারেলি তো সিআই পাইপ, ডিআই পাইপ এগুলো নিয়ে কাজ করেছো আশা করি। স্যার আমি মেনলি ডিআই পাইপ এবং এইচডিপি পাইপেরই কাজ করেছি। এখন সিআই যেহেতু ইউজ হয় না, আমার স্যার সিআই কাজ করার অভিজ্ঞতা নেই স্যার। আচ্ছা, সিআই আর ডিআই এর ভিতর পার্থক্য কোথায় বলো তো? একদম বেসিক পার্থক্য বলবে। স্যার বেসিক পার্থক্য প্রথমেই হচ্ছে স্যার, সিআই হচ্ছে আমাদের কাস্ট আয়রন, যেহেতু ওই জন্য স্যার এটা ব্রিটিল মেটেরিয়াল। আর ডিআই স্যার ডাকটাইল আয়রন বলে স্যার এটা ডাক্টিলিটি অনেক বেশি। এটার আর একটা মেন ডিফারেন্স হচ্ছে স্যার, সিআই আমাদের মেনটেনেন্স ওয়ার্কটা আমাদের সিআই অনেক বেশি স্যার, এবং ডিআই এর ক্ষেত্রে স্যার আমাদের মেনটেনেন্স ওয়ার্কটা অনেক কম কম হচ্ছে, যেহেতু ডাক্টিলিটি বেশি। তাছাড়াও স্যার সিআই হচ্ছে করোশনে আমাদের ইফেক্ট করে যাচ্ছে, কিন্তু ডিআই এর ক্ষেত্রে যেহেতু আমাদের সিমেন্টের একটা লেইং থাকছে, তার জন্য আমাদের এটা করোশন থেকে হেল্প করছে, করোশন রিডিউস আচ্ছা, করছে। কত রকমের হিউম পাইপ দেখতে পাওয়া যায় বলো তো? হিউম পাইপের প্রকারভেদ একটু ক্লাসিফাই করো তো হিউম পাইপকে। স্যার আমার জানা আছে এই 4 রকমের দেখতে পাওয়া যায়, NP1 থেকে NP4। কোনটা বেশি, কোনটা টাফার, কোনটা রেজিস্টিভিটি NP4, বেশি? হ্যাঁ? NP4। 4 না 1? না স্যার 4। কত প্রেসার নিতে পারে জানো? এটারও একটা চার্ট রয়েছে। হ্যাঁ স্যার জানি, মানে এটা জানি, বাট কত পেশার সেটা আমার ঠিক জানা নেই স্যার, এখন অব্দি হিম পাইপের আমি কাজ করাইনি, সুযোগ হয়ে আচ্ছা, ওঠেনি স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে নেক্সট যে অ্যান্সারটা করো সেটা হচ্ছে হোয়াট ইজ হুপ স্ট্রেস? স্যার হুপ স্ট্রেস হচ্ছে আমাদের সার্কামফারেন্সিয়াল বরাবর যে স্ট্রেসটা আমাদেরকে ইনডিউস করছে সেটাই হুপ স্ট্রেস স্যার। আমাদের সার্কামফারেন্স বরাবর? মানে কোনো স্ট্রাকচারে, ওয়াটার রিটেনিং চুজ স্ট্রাকচারে। চুজ ইওর ওয়ার্ডস, ওয়ার্ডস গুলো ঠিক মতো চুজ করো। ওকে স্যার। কোন একটা স্ট্রাকচারের সার্কামফারেন্সে হতে পারে কি, যে কোনো স্ট্রাকচারের সার্কামফারেন্সে ওয়াটার আসতে পারে? ওয়াটার 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 রিটেনিং স্ট্রাকচার বললাম। আচ্ছা, ওয়াটারের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে, পেট্রোলিয়াম থাকে, হ্যাঁ, হ্যাঁ ফ্লুইডও হতে পারে স্যার। তাহলে তুমি তোমার অ্যান্সারটাকে দেখো, প্রত্যেকবার কিন্তু আমার কথার সাথে সাথে মোল্ড করছো। হ্যাঁ স্যার। এটা কি ঠিক বা না স্যার। উচিত? না স্যার। আচ্ছা, যদি গ্যাস থাকে, ধরো কোনো একটা গ্যাস থাকে, তাহলেও তো হুম। সেখানে হুপ স্ট্রেস কাজ করতে পারে। গ্যাস থাকলেও স্যার করতে হবে, আমি আমার ঠিক আইডিয়া নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে আমরা সুয়েজ ট্রিটমেন্ট করি, সুয়েজ, যে সুয়েজ হুম। আমরা পাই আর কি, সেই হুম। সুয়েজটাও তো একটা ওয়ান টাইপ অফ ফ্লুইড, তাই না? হ্যাঁ স্যার। তো সেটা কি ফ্লুইড বলো তো?
বলছি যে সুয়েজ, হুম সুয়েজ তো ওয়ান টাইপ অফ ফ্লুইড, হুম। তো সেটাকে কোন ফ্লুইড বলবো আমরা, সুয়েজটাকে? কোন ফ্লুইড বলবো? হ্যাঁ, ফ্লুইডের নানান পার্ট রয়েছে তো, জানো তো, নিউটোনিয়ান, নন নিউটোনিয়ান। ওকে। হুম। স্যার এটা বলতে পারবো না আমি। এগুলো তো খুব বেসিক, তাই না? আচ্ছা স্যার নিউটনিয়ান ফ্লুইড মানে হচ্ছে শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেনটা না না, প্রপোর্শনালি আমি চলবে। আমি আমি ওটা জানতে চাইনি, ওগুলো ওগুলো আমাকে বলো না, আমি যেটা জানতে চাইছি সেটুকুর অ্যান্সার করো। ওকে। আচ্ছা, নেক্সট আমি যে প্রশ্নটা তোমাকে আমার করার আছে সেটা হচ্ছে যে আহ, এই যে ড্রিলিং মাডের হুম ইউজ হয় জানো তো, হুম পাইলে। হ্যাঁ, হুম। তো এই ড্রিলিং মাডটা কি টাইপ অফ ফ্লুইড বলো তো? মানে কোনোদিন এরকম প্রশ্নগুলো মনে আসেনি যে এগুলো তো ইউজ হচ্ছে, এগুলো কি টাইপ অফ ফ্লুইড? না স্যার, কোনোদিন আসেনি আসলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে তোমার আজকের লাস্ট টেকনিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি তো রোডে যেতে চাও, পিডাব্লিউডিতে যেতে চাও, তাহলে তুমি হুম। আমাকে বলো যে একটা টেস্ট হয় বিটুমেন এক্সট্রাকশন টেস্ট, নাম শুনেছো? না স্যার, নাম শুনিনি। এই রে, তাহলে তো প্রশ্নটা করব কি করে আমি? বিটুমেন এক্সট্রাকশন টেস্টের নাম শোনোনি, তাই তো? না। আচ্ছা, তুমি কোথায় বাড়ি বললে, পূর্ব বর্ধমান না পশ্চিম বর্ধমান? পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্যার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। তো পশ্চিম বর্ধমানে ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার রয়েছে, কোন কোন ইঞ্জিনিয়ার স্ট্রাকচার রয়েছে সেখানে, কয়েকটা উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ার স্ট্রাকচার? স্যার প্রথমে আমাদের দুর্গাপুর ব্যারেজ বলতে, সেকেন্ড আমরা স্যার, সরি স্যার, বারবার স্যার। হ্যাঁ স্যার, প্রথমে আমরা স্যার দুর্গাপুরে হচ্ছে স্যার দুর্গাপুর ব্যারেজ। তারপর স্যার আমাদের একটা ড্যাম্প আছে স্যার এখানে, বাট ওটা ছোট ড্যাম। নাচন ড্যাম বলে একটা ড্যাম্প আছে। আমি কিন্তু শুধু তারপর স্যার, দুর্গাপুর বলিনি, আমি কিন্তু শুধু দুর্গাপুর বলিনি, আমি কিন্তু পুরো পশ্চিম বর্ধমানের কথা বললাম। ওকে স্যার, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তাহলে স্যার আমাদের দুর্গাপুর ব্যারেজ আছে, মাইথন ড্যাম্প আছে। তারপর স্যার আমাদের ড্যাম্প? রন্ডিয়াতে ওয়্যার আছে। ড্যাম। ড্যাম, হ্যাঁ, ড্যাম্প শুনলাম আমি, হ্যাঁ বলো বলো। ওকে। তারপর স্যার রন্ডিয়াতে আমাদের একটা ওয়্যার আছে। তারপর স্যার পশ্চিম পশ্চিম বর্ধমানে তারপর স্যার আমাদের ব্যানাচিতি এলাকায় একটা স্যার ওই চেক ড্যাম্পের মতো একটা আছে, নাচন ড্যাম বলে। তারপর হচ্ছে স্যার, আর এত বড় বড় আর সিমেন্টের সাইলো গুলো রয়েছে, সেগুলো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার নয় না? হ্যাঁ স্যার আছে, বিড়লা সিমেন্ট কোম্পানি আছে। তারপর প্রচুর বড় আমাদের বড় ডিভিসি। সাইলো রয়েছে, প্রচুর বড় বড় সাইলো রয়েছে, চিমনি রয়েছে, চিমনি। হ্যাঁ, ডিভিসি চিমনি আছে, ডিএসপি চিমনি আছে। ঠিক আছে বিপাশা, তোমার ইন্টারভিউ এখানেই কমপ্লিট করা যায়। যাই হোক, অনেক কষ্টের মাধ্যমে আমরা ইন্টারভিউটা শেষ করলাম। হ্যাঁ, তো ঠিক স্যার। বলো, ইন্টারভিউ দিয়ে তোমার কি মনে হলো, তোমার সম্পর্কে তোমার কি মনে হলো সেটা আগে শুনি, তারপরে তো আমার সম্পর্কে শুনবো। স্যার আমার সম্পর্কে এটাই মনে হলো যে আর স্যার টাইম নেই, এবার নিজেকে একটু গুটাতে হবে। না, স্যার তোমার এইসব তো অফিসের, টেকনিক্যাল নলেজ ভালোই রয়েছে, টেকনিক্যাল নলেজ কিন্তু খারাপ নয়। তারপরে বলো, শুনি, আর তোমার না কোথায় ল্যাগ মনে হলো? স্যার এই আমি ফ্লুইডটা স্যার আমার মানে মানে আমার পড়া নেই। ব্যাপারটা হচ্ছে আমি ফ্লুইডটা অনেকদিনই পড়াশোনার মধ্যে থেকে বের করে দিয়েছি, কারণ পিএসসি তেও ছিল না। তো এইসবের কারণে স্যার আমি ফ্লুইডটা পাইনি। ওই জন্য স্যার আমি ইয়ে করতে পারলাম না। আর স্যার আমি গেস করতে চাইছিলাম না, কারণ কি আমি মনে করি ভুল অ্যান্সার দেওয়াটা হচ্ছে খুব খতরনাক এইসব ইন্টারভিউতে স্যার। একদম একদম। আহ, দেখো, যাই হোক, প্রথম যেটা তোমাকে বলা, যে প্রশ্ন কি প্রচন্ড কঠিন ছিল, বা প্রশ্ন এমন যে আনকমন কিছু, এরকম কিছু লাগলো? না স্যার, আমার কঠিন কোয়েশ্চেন লাগেনি। আমার ওই ব্যাপারটা আসলে আমার জানা নেই, ওই জন্য আমি বলতে পারলাম না স্যার, ওই ভিটামিন এক্সট্রাকশন টেস্টটা। আচ্ছা, যাই হোক, তুমি কিন্তু মোর অর লেস এরকমই প্রশ্ন কিন্তু ওখানে পাবে।
মেবি ওকে স্যার। হয়তো 50 to 60% তোমার জব রিলেটেড কোশ্চেন থাকবে, যেহেতু তুমি এতদিন ধরে কাজ করেছো অলরেডি 5, আর এদিকে ধরে নাও মোটামুটি স্যার আমি দুইয়ের দু হাজার কাছাকাছি। পনেরো থেকেই কাজ করছি। হ্যাঁ, তো ওটাই আর কি, মোটামুটি ধরো তুমি 8-9 বছরের যে তোমার এক্সপিরিয়েন্স, বা 8 ইয়ার্সই আমি যদি ধরি, তো সেই হুম জায়গাটা যে রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাকে অনেকটাই এগিয়ে রাখবে। যার ফলে কিন্তু হুম তোমাকে চান্সেসটা অনেক বেড়ে যায় যে তোমাকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন ধরার হুম চান্সেসটা অনেক বেশি, অনেকটাই বেশি। দেখো, ওকে তোমার প্রবলেম বলতে টেকনিক্যালি ইউ আর গুড, টেকনিক্যালি এমন কোনো জায়গা নেই হুম যেগুলোতে আমার মনে হয় যে তুমি পিছিয়ে রয়েছো, মোটামুটি সবকিছুই ঠিকঠাকই তুমি জানো। বাট হুম আমার মনে হয় যে আরো একটু ডেপথে যেয়ে পরে কিন্তু প্রত্যেকটা জিনিসের দেখার দরকার রয়েছে, পিএইচই রিগার্ডিং বা পিডাব্লিউডি রিগার্ডিং। তো এই জায়গাগুলো একটু তোমাকে কিন্তু দেখে নিতে হবে। আর ওকে স্যার। একটু আমার মনে হয় তুমি টেস্টগুলো একটু দেখে নিও, কারণ হুম বিটুমিনের যে টেস্টগুলো রয়েছে, যেহেতু তুমি বললে তুমি প্যাচওয়ার্কের সাথে কাজ করেছো, প্যাচওয়ার্কের অলরেডি, তো সেই হুম সমস্ত জায়গাগুলোতে কি রকম ভাবে বিটুমিনের টেস্ট হয়, আহ, একটা পটহোলস যদি থাকে সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, এই হুম জায়গাগুলো পড়ার চান্সেস কিন্তু অনেক বেশি। বাকি তোমার অ্যাটিটিউড, কথাবার্তা, ইচ অ্যান্ড এভরিথিং হুম ওকে আছে, কোনো রকম কোনো ব্যাপার নেই। কুল কামই রয়েছে, খুব একটা বেশি যে এক্সাইটেড হয়ে যাচ্ছ বা এক্সাইট হয়ে অ্যান্সার করছো এরকম না। হুম বাট আমি আমি সবাইকে এই কথাটা বলি, তোমাকেও বলছি, সেটা হচ্ছে যে টেকনিক্যাল প্রশ্নতে সবসময় চেষ্টা করবে ডট টু ডট অ্যান্সার দিতে। টেকনিক্যাল প্রশ্নের হুম অ্যান্সার সবসময় ডট টু ডট হবে। আর হুম নন টেকনিক্যাল প্রশ্ন যখনই আসবে, নন টেকনিক্যাল প্রশ্নতে কিন্তু তুমি চেষ্টা করবে যাতে সময় নিয়ে অ্যান্সার করতে পারো। কারণ দেখো, তোমারও এজ মোটামুটি 30-এর কাছাকাছি, তাই তো? 30-এর কাছাকাছি যখন হ্যাঁ এজ, হ্যাঁ তার স্যার। মানে তুমিও একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার সেখানে পাবে। তো ফ্রেন্ডলি ওকে বিহেভিয়ার যখনই পাবে, সেখানে নিজেকে কিন্তু ভালোভাবে এক্সপ্রেস করার চেষ্টা করবে। কোনোভাবে এরকম এরকম না মনে হয় বা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে যে না, আমি আরো ভালোভাবে হয়তো নিজেকে এই জায়গাটায় এক্সপ্রেস করতে পারতাম, বাট ওই সময় আমি বলতে পারলাম না। তো হুম ওই ওই জিনিসটার যেন আফসোসটা পরবর্তীকালে না হয়, সেটা কিন্তু একটু তোমাকে মাথায় রেখে চলতে হবে। ওকে স্যার। আর আমার মনে হয় যে যে জায়গাগুলো না তোমার উম, অভিজ্ঞতার সাথে, মানে এক্সপিরিয়েন্স অফ জবের সাথে রিলেটেড, সে হুম জায়গাগুলোকে একটু কিন্তু টাচ করে যাও, একটু করে পড়ে যাও। যেমন সুয়েজ স্লাজ কি ধরনের একটা হুম ফ্লুইড, বা ড্রিলিং মাড কি ধরনের ফ্লুইড, এটা কিন্তু হুম জানা খুব খুব মানে বেসিক ব্যাপার, একদম বেসিক। ওকে। এই দুটোই স্যার হচ্ছে এটা কি কিন্তু। নন 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 নিউট্রিয়েন্ট হবে? হ্যাঁ, নন নিউটনিয়ান হবে, রাইট, নন ওকে। নিউটনিয়ান হবে। তো এগুলো একদম বেসিক জায়গা। হুম তো আমি তোমাকে ধরিয়েও দিলাম, তো তুমি সেই জায়গাটা হ্যাঁ স্যার। তখন মিস করলে। যাই হোক। না স্যার মিস করিনি, আমি যেহেতু নন হ্যাঁ, মানে তুমি নিউট্রিয়েন্ট আমি জানি চাইছিলে না। না আর কি, হ্যাঁ তুমি হ্যাঁ চাইছিলে না মানে গেস আমি করতে। হুম হুম বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না না, সেটা তো একদম ঠিক। তুমি যদি আমার ভিডিও ফলো করো, তাহলে তো তুমি সেখানে পাবে, আমি হ্যাঁ ওখানে স্যার। বারবারই বলি যে হ্যাঁ আহ, গেস করে ভুল করা উচিত নয় হ্যাঁ, স্যার ভুল একদম। করাটা একদমই ঠিক না। আর যদি তুমি গেস হুম করতে চাও, কোনো কিছু গেস করতে চাও, অবশ্যই তুমি স্যারের সাথে কথা বলে নেবে যে স্যার, আমি হুম এটা সম্পর্কে কনফিডেন্ট নই, বাট আমি চাই যে আমি এটার একটা অ্যান্সার করি। তো আমি যেহেতু অ্যান্সার করতে চাই, আমি কি গেস করতে পারি? তো যদি ওনারা হুম বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি গেস করো, তখন গেস করবে। আর যদি বলে যে না, গেস করার দরকার নেই, তোমার তো দরকারই নেই গেস করার, ফার্দার তুমি ইন্টারভিউ দিয়ে চলে যাবে। তো তুমি মোটামুটি কিন্তু, আমি আজকে তোমার ইন্টারভিউ মোটামুটি 15-16 মিনিটের কাছাকাছি রাখারই চেষ্টা করেছি। তো তুমি হুম ওখানে হয়তো 13 থেকে 14 মিনিট এভারেজে হয়তো ইন্টারভিউ দেওয়ার সুযোগ বা সময় পাবে। তার ওকে ভিতরে স্যার। কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে হবে, এটা বারবার মাথায় রাখবে। আর পিডাব্লিউডিতে যে ব্রিকের সাইজ রয়েছে, সেটাও কিন্তু হুম আগে ঘরে দরকার হলে কনভার্ট করে নেবে। হ্যাঁ, ওকে ইঞ্চিগুলোকে স্যার। কনভার্ট করে এমএম এ করে দেখে নেবে, দেন ওখানে যেয়ে পরে অ্যান্সার করবে। কোনো কিছু ওকে স্যার। একটা তুমি তুমিই বলছো যে তুমি একটা গেস করে অ্যান্সার দিতে চাও না, সেখানে তুমিই হুম একটা অ্যান্সার প্রথমে দিচ্ছ, একদম ফার্স্টের প্রশ্নতেই তুমি একটা অ্যান্সার দিচ্ছ যেটাতে তুমি কনফিউজ যে 72 না 75, 121 না 128। তো এই জায়গাগুলো প্রথমেই যদি তুমি করো, ওই একটা কথা হুম রয়েছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো হুম সেটাই কিন্তু তখন তোমার এফেক্ট হয়ে যাবে। বাট অনেক ভালো এক্সাম, পরীক্ষা দিয়েছো। আমার তো মনে হয় যেহেতু তোমার অভিজ্ঞতা রয়েছে এবং যেরকম ভালোভাবে তুমি পরীক্ষাটা দিলে, তাতে 45 to 50 মার্কস তুমি আরামসে ক্যারি করবে।
তো দেখো সেটাকে ওখানে যেয়ে পরে তুমি কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো সেটার উপরে ডিপেন্ড করবে। স্যার ওই আরেকটা কোয়েশ্চেন করলেন না, পিকিউ ওয়াইটি না কিছু একটা স্যার? ওয়াইটি নয়, প্রোটন কোয়ান্টিটি, তার যে প্রোটন কোয়ান্টিটি থাকে না, তার ওয়াটার হুম। ডিটেক্টর থাকে, যেটা কি হয় ইউজ করা হয় কোয়ান্টিটি অর কোয়ালিটি অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে বোঝার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটারের একটা সার্ভে হয়, তো সেটাতে ইউজ করা হয় পি কিউ ডাব্লিউ টি বলে একটা ইনস্ট্রুমেন্ট, প্রোটন ওকে ওকে। কোয়ান্টিটি ওয়াটার ডিটেক্টর। স্যার এটা কিন্তু আমাদের ইউজ করা হয় না, তা আমি এই ব্যাপারটা ওই জন্য হ্যাঁ, জানতাম না স্যার, তোমাদের আমাদের ইউজ শুধু না ইলেকট্রন। করা হলেই যে হুম। হবে না তার তো কোনো না মানে না নেই। না সেটা, না না আমি ওটাই বলছি, মানে আমার এই ব্যাপারটা জানা ছিল না, তাহলে স্যার আমরা ইউজ করার চেষ্টা করব যাতে আমরা কোয়ালিটি বা কোয়ান্টিটি বুঝতে পারা যায়। হ্যাঁ, তুমি দেখো সব ক্ষেত্রেই যে তোমাদের জিনিস সবকিছুই অ্যাকচুয়ালি কি হয় জানো তো, প্রজেক্ট বেসিস ডিপেন্ড করে। কোনো ক্ষেত্রে হুম। প্রজেক্টের, কোনো ক্ষেত্রে হয়তো কোনো বড় প্রজেক্টে তুমি গেলে সেখানে কোনো এমন জিনিস পেলে যেটা হয়তো ছোট প্রজেক্টে পাবে না। যেমন আমি আমার কথাই বলছি, আমি যখন বড় বড় প্রজেক্টে কাজ করেছি সেখানে কংক্রিটের পেনিট্রোমিটার থাকতো। আবার তুমি একটা ছোট প্রজেক্টে যাও, সেখানে দেখবে কংক্রিটের স্লাম টেস্ট হওয়ারই ভালো করে মেটেরিয়াল নেই। এগুলো হুম। ডিপেন্ড করে প্রজেক্টের উপরে। হ্যাঁ স্যার। তো যদি এটা। তোমার কাছে সেই পসিবিলিটিস থাকে, দেখতে পারো, আন্ডারগ্রাউন্ড সার্ভে করতে পারো, তাহলে পসিবল। হুম। অনেক সময় কেন্দ্র সরকার থেকে তো টিম আসে, তারা এসব করে, তারা হুম। অনেক সময়ই করে। হ্যাঁ স্যার। মাঝে তা মধ্যে ভিজিট হয় আমাদের সেন্টারে। হুম। আচ্ছা, তোমার কিছু প্রশ্ন রয়েছে রিগার্ডিং কিছু, বা আমাকে কিছু বলার রয়েছে বা সামথিং কিছু? স্যার আমার আজকের ইন্টারভিউ এর কোশ্চেন তো আপনি আমাকে সব অ্যান্সার দিয়ে দিলেন, আমার এমনি কিছু পড়া রিলেটেড কোশ্চেন ছিল, না তো সেটা সেগুলো কি আমি করতে পারি? না সেটা এই ওকে ওপেন অনলাইনের ভিতরে করে তো লাভ নেই। হ্যাঁ, যদি ওকে ওকে। রিগার্ডিং কোনো প্রশ্ন থাকে সেটা পরে সে নিয়ে ডিসকাস করা যাবে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।